আচ্ছা, ক্লাস স্টার্ট করার আগে আমি 1 মিনিট সময় তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমাকে অনেকে বলছে আমি খুব স্পিডতে পড়াচ্ছি। তো আমিও ভিডিওগুলো রিপিট করলাম, দেখলাম একটু স্পিড তো হচ্ছেই। তো তার ফলে হয়তো একটু বোঝার সমস্যা হচ্ছে, তাই তো? ওকে, দেখো, অ্যাকচুয়ালি আমি তো খুব এমনিতেই স্পিডে কথা বলি, এটা আমার নেচারেল। আমি চেষ্টা করছি এবার থেকে যতটা সম্ভব আস্তে আস্তে কথাগুলো বলা যায়। এবং তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমি তারপরেও স্পিডে কথা বলছি, তোমরা এক কাজ করবে, ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ডান সাইডে সেটিং বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে যে ওখানে স্পিড বলে একটা অপশন পাবে, ওটাতে ক্লিক করলে তোমরা স্পিড বাড়াতে পারবে, স্পিড কমাতে পারবে। ঠিক আছে? তো এবার ক্লাস স্টার্ট করছি, ঠিক আছে? চলো। তো আগের দিন আমি পড়েছিলাম SP SP2 এবং SP3, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিংয়ের। আজকে পড়াবো SP3D এবং SP3D2, ঠিক আছে? ওকে, দেখো, প্রথমে এটা লিখো যে SP3D। যারা আগের ক্লাস করেছো, আগের ভিডিও দেখেছো, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর যারা দেখোনি তার ক্ষেত্রে একটু প্রবলেম হবে, তাই দেখে নিতে পারো ফার্স্ট ভিডিওটা। দেখো, SP3D বললাম মানে কি, একটা S, 3 দিয়েছি মানে 3টা P এবং একটা এখানে D রয়েছে। তাহলে তুমি এক কাজ করো, কি করবে, প্রথমে একটা S আগে ড্র করো, একটা S অরবিটাল ড্র করলো। আচ্ছা, ড্র করে দিলে, তাহলে এটা S অরবিটাল। এবার কি হচ্ছে, পি, পি কটা রয়েছে, 3টা। তাহলে কি করবে, সে আগের মতোই তুমি 3টা পি ড্র করো। দেখো, এটা প্রথমে ড্র করি, ঠিক আছে? এই একটা অরবিটাল ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে। ওকে, এইবার আরেকটা অরবিটাল আমি এভাবে ওয়াই অ্যাক্সিসের দিকে ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর একটা অরবিটাল এইভাবে আমি জেড অ্যাক্সিসের দিকে ড্র করলাম, তোমরা করো। ওকে, এবার দেখো, এটাকে তাহলে আমি দিচ্ছি প্লাস, এটাকে দিচ্ছি মাইনাস, এটাকে দিচ্ছি প্লাস, এটাকে দিচ্ছি মাইনাস, এটাকে দিচ্ছি প্লাস, এটাকে দিচ্ছি মাইনাস, ঠিক আছে? ওকে, এবার দেখো SP3 তো হয়ে গেল, এটা পি, 3টা পি নিয়েছি, ঠিক আছে? এবার বাকি রয়েছে ডি অরবিটাল, তাই তো? দেখো, ডি অরবিটাল যদি দেখো, পি অরবিটালে যেমন দেখো আমি লিখেছিলাম পি ইকুয়াল টু পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড, মানে 3টা হচ্ছে পি অরবিটাল থাকে। যখন এইভাবে যখন আমি পি অরবিটাল যখন ড্র করি, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। তেমনই ভাবে যে ডি অরবিটাল যেটা রয়েছে, ডি অরবিটাল করা থাকে 5টা থাকে, তাই না? এই দেখো, এই যখন এটা কি ডি অরবিটাল, যদি এটাকে যদি ডি অরবিটাল ভাবি, তাহলে কি এটা পি অরবিটাল। এটা যদি ডি অরবিটাল দেখি, দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। এই যে 5টি যে ডি অরবিটাল লিখেছি, কি কি থাকে দেখো, একটা হচ্ছে ডিএক্সওয়াই থাকে, একটা থাকে ডি ওয়াই জেড, একটা থাকে ডি এক্স জেড, আর কি থাকে, আরেকটা থাকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা থাকে ডি জেড স্কোয়ার। মানে এটা যদি ডি এক্স ওয়াই হয়, এটা যদি ডি ওয়াই জেড হয়, এটা যদি ডি এক্স জেড হয়, তাহলে এটা হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা কি হবে, ডি জেড স্কোয়ার, ঠিক আছে? এটা আরও ভালো করে বুঝতে পারবে আমি যখন 2-3 দিন পর আমি যখন তোমাদের সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়াবো, ঠিক আছে? ওখানে আরও ভালো করে বুঝতে পারবে। তো আপাতত জেনে রাখো যে ডি অরবিটাল 5টা হয়, এই 5টা, ঠিক আছে? ওকে, এবার দেখো, এইবার কি আঁকবো, ডি অরবিটাল। আমি সাপোজ নিচ্ছি ডি জেড স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে? ডি জেড স্কোয়ার, দেখো, ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ডি জেড স্কোয়ার বললাম, তাই তো? ডি জেড স্কোয়ারে এরকম ভাবে একটা স্ট্রাকচার হয়, ঠিক আছে? এটা কি ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এইবার দেখো, এই অরবিটালগুলোকে যদি আমি একসঙ্গে আঁকি, একটা হচ্ছে আমরা 3D একটা মডেল পাবো। সেই 3D মডেল এখানে ড্র করা খুবই কষ্টকর, ঠিক আছে? তাই আমি তোমাদের ল্যাপটপতে ওটা স্ক্রিন শেয়ার করে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? SP3D এবং SP3D2 দুটোর ক্ষেত্রেই অরবিটাল আমি 3D মিডিয়ামে কীরকম হচ্ছে, 3D ডাইমেনশনাল, মানে 3D ডাইমেনশনাল খুব বোর্ডে ড্র করা খুবই টাফ ব্যাপার, কারণ বোর্ড এটা তো প্লেন, এক্স এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো আছে, তো জেড অ্যাক্সিস ড্র করা খুবই টাফ ব্যাপার, তাই না? তো সেই কারণে আমি ওটা ল্যাপটপে তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। তো
এভাবে দেখো, এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা এস, এটা 3টা পি এবং একটা জেড স্কোয়ার নিয়েছি, ঠিক আছে। এইবার এর জিওমেট্রিটা কীভাবে হচ্ছে দেখো। প্রথমে তোমরা এক কাজ করো, এইভাবে একটা জিওমেট্রি দেখো কীরকম ভাবে, দেখো এইরকমভাবে প্রথমে ড্র করো, এইভাবে একটা রেখা ড্র করো। এই যে দুটো রেখা আঁকলাম, এই একটা আর এই একটা, এটাকে বলছি আমি অ্যাক্সিয়াল, আর এটা এটা আর এটাকে বলছি আমি ইকুইটোরিয়াল বন্ড। এবার একটু পরে দেখাচ্ছি কিরকম এটা হচ্ছে। অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল বন্ড কাকে বলে আমি বলছি একটু পরে। দেখো কিরকম ড্র করছি, দেখো এটা তো আঁকলাম। এরপর কি করবে, এই যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলোকে তুমি জয়েন করে দাও। জয়েন করলে ওকে। এরপর কি করবে, এইভাবে এটাকেও তুমি জয়েন করে দাও, করলে এরপর এই বন্ডটার সঙ্গে এইটা ডাইরেক্ট জয়েন করাও, ঠিক আছে। আচ্ছা, এটাকেও ডট দিয়ে জয়েন করাও, ঠিক আছে। এটাকেও ডট দিয়ে ডাইরেক্ট জয়েন করাও, মানে এক্সট্রা করে এই বন্ডটা কিন্তু লেগে নেই, ঠিক আছে। প্রথমে এইটার সঙ্গে এই বন্ডটা প্রথমে জয়েন হলো, হওয়ার পর এই বন্ডটা যখন জয়েন্ট হলো, তারপর এটার সঙ্গে জয়েন করেছি, তারপর এই বন্ডটার থেকে ডাইরেক্ট এই বন্ডটা, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। এবার দেখো, এইবার এটার সঙ্গে এই বন্ডটা জয়েন করো। এই লেন যতটা হবে এই লেনও ততটা হবে, তার মানে এই বন্ডটাকে আর একটু বাড়াতে হবে, তাই না? দেখো দেখি ঠিক হলো কিনা। এই লেন্থ আর এই লেন্থ প্রায় সমান, ওকে ভেরি গুড। এবার দেখো, তাহলে এইটাকে জয়েন করে দাও, করালে এটাকেও জয়েন করে দাও, করে দিলে ওকে। এরপর এই বন্ডটাকেও তুমি জয়েন করে দাও, বাস হয়ে গেল। এরপর কি করবে, এই বন্ডটার সঙ্গে এই বন্ডটা জয়েন করে দাও, মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচার যেটা হচ্ছে টিবিপি স্ট্রাকচার, জয়েন করে দিয়েছো, বাস হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে সেন্টার অ্যাটম, আর এর সঙ্গে সব লিগেন্ডগুলো যুক্ত হয়েছে। এবার লিগেন্ড কি ওটা আমি পরে বলছি। দেখো এটা হচ্ছে কি ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে একে আমি টিবিপি স্ট্রাকচার বলি, ঠিক আছে। একে সংক্ষেপে কি বলে, টিবিপি স্ট্রাকচার। এবার দেখো এটাকে একটু সহজ হবে, একটু যদি ভালোভাবে যদি একটু খোলামেলাভাবে আঁকি, কীরকম হবে দেখো। প্রথমে অ্যাকচুয়ালি এইভাবে, ঠিক আছে, আর এইটা প্রথমে এঁকেছিলাম, ওকে। এবার দেখো এখানে এটার সঙ্গে জয়েন করাও, এটার সঙ্গে এটা জয়েন করাও, করালে ওকে। এবার দেখো এই যে অ্যাঙ্গেল হচ্ছে যেটা, এইটার সঙ্গে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। আর এইটার সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই বন্ডটার সঙ্গে এই বন্ডের যে অ্যাঙ্গেল, এটা কত 120 ডিগ্রি। এবার দেখো এটাকে বলছি আমি অ্যাক্সিয়াল বন্ড, এই দুটোকে। আর এই যে তিনটা, এইটা এইটা আর এই তিনটাকে বলছি আমি ইকুইটোরিয়াল বন্ড। একটা এক্সাম্পল দিয়ে দেখো, যদি এটা হচ্ছে আমার হাতের প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাতের প্লেন। অ্যাক্সিয়াল বন্ড মানে যদি প্লেনের সঙ্গে কোনো বন্ড যদি পারপেন্ডিকুলার থাকে, মানে এরকম যদি লম্বভাবে থাকে, এটা আমার প্লেন হাত, এর সঙ্গে এই প্লেনটা আছে, লম্বভাবে আছে, এই একটা প্লেন আছে, আর একটা প্লেন এইভাবে আছে, এইভাবে, বুঝতে পারলে? একটা এইভাবে আর একটা এইভাবে, এটাকে বলছি অ্যাক্সিয়াল বন্ড, ঠিক আছে, যদি প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলারভাবে থাকে। আর ইকুইটোরিয়াল বন্ড যেটাকে বলছি, ওটা প্লেনে আছে কিন্তু ওটা একটু অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে, যেটা অ্যাঙ্গেল করে এটা আছে, ওটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড। বুঝতে পারলে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ড? ভেরি গুড। এবার দেখো, এইবার যেটা করবে সেটা হচ্ছে একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল যদি নেই পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা আমি তাহলে মুছে দিচ্ছি, ঠিক আছে, করে নিয়েছো? আচ্ছা দেখো, একটা এক্সাম্পল নিলে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমি কি নিচ্ছি, PCl5, ঠিক আছে, এক্সাম্পল নিচ্ছি। দেখো PCl5 এটা নিচ্ছি। দেখো PCl5 এর আমি ভ্যালেন্স বন্ড থিওরি করছি, কি করছি, ভ্যালেন্স বন্ড থিওরি অফ ভিভিটি, ঠিক আছে, ভ্যালেন্স বন্ড থিওরি করছি কার, PCl5, ঠিক আছে। প্রথমে একটা দেখো ফসফরাস কোন গ্রুপে আছে বলো, ফসফরাস, নাইট্রোজেন, তারপর কি আছে ফসফরাস, মানে কি গ্রুপ 15, নাইট্রোজেন ফসফরাস, তাই না? ওকে। এবার দেখো
নাইট্রোজেন তারপর ফসফরাস। নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন কত হয় ভ্যালেন্স অরবিটালে 2s2 2p3, তাই না? 7 নাইট্রোজেন 1s2 2s2 2p3। তার মানে ফসফরাস যখন আমি ড্র করেছি, ফসফরাস কি ওর গ্রুপ বরাবর আছে, তাই না? দেখো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ এভাবে থাকে। তুমি কি করবে, এই যে ফসফরাস লিখেছি 2s2 2p6 মানে এখানেও s2p3 হবে। শুধু এই যে 2 আর 2 আছে, যখন আমি গ্রুপ বরাবর নিচে নামছি কি হচ্ছে, একটা করে ভ্যালেন্স সেল বাড়ছে, এই যত সাইজ বাড়ছে, তাই না? যত গ্রুপ বরাবর নিচে নামি সাইজ বাড়ে। তার মানে এটা কি হবে 3s2 3p3, 3s2 3p3, তাই তো? 3s2 3p3 এটা হবে। তো দেখো তাহলে ফসফরাস আমি কি লিখবো, গ্রাউন্ড স্টেট তাহলে কি হবে, ইলেকট্রনিক কনফিগারেশন 3s 3p 3s 3p। দেখো এর 3s 3p আছে মানে 3d অরবিটালও আছে, কিন্তু সেটা হচ্ছে ভ্যাকেন্ট, কোনো ইলেকট্রন নেই, তাই না? তাহলে সেখানে ডি ইলেকট্রনও হবে, তাই না? ডি ইলেকট্রন হবে মানে কত, 5, মানে ডি ইলেকট্রন থাকবে না কিন্তু অরবিটাল থাকবে, তাই না? 3p আছে মানে 3d অরবিটালও থাকবে, থাকতেই হবে। 1 2 3 1 2 3 4 5, 5টা 3s 3p 3d। এবার ইলেকট্রন দেখো এসে কটা আছে, 3s 2 মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন দিয়ে দাও। তারপর আছে পিতে 3টা ইলেকট্রন, তাহলে 3টা ইলেকট্রন দিয়ে দাও, 3টা ইলেকট্রন দিয়ে দিলে ওকে, তাহলে 3s2 3p2 হয়ে গেল। এবার দেখো এইবার ফসফরাসকে যদি আমি এক্সাইটেড করি, এক্সাইটেড কি হবে দেখো, ফসফরাসকে যদি আমি এক্সাইট করি মানে কি, এক্সাইট করা মানে কি, এক্সট্রা আমি টেম্পারেচার দিলাম, আগে ভিডিওতে আমি বলেছি। এইবার এই যে একটা ইলেকট্রন আছে এক্সট্রা, ও কি করবে, জাম মেরে এখানে আসবে আগের মতো, ঠিক আছে? যেখানে পেয়ার আপ হয়েছে সেখান থেকে জাম মেরে 3d অরবিটালে প্রবেশ করবে। তাহলে করে দাও, তাহলে দেখো কি হবে, দেখো 3s 3p আর কি থাকছে 3d, 5টা অরবিটাল 1 2 3 4 5, ওকে 5টা অরবিটাল এঁকে দিলাম, তাই না? 3s 3p 3d। এবার দেখো তাহলে ইলেকট্রন কটা থাকছে, দুটোর মধ্যে একটা চলে গেছে মানে কি একটা ইলেকট্রন থাকছে, দিয়ে দাও। আর এখানে 3টা ইলেকট্রন 1 2 3, তাহলে এখানে একটা ইলেকট্রন এলো। এবার দেখো sp3d হলো, sp3d sp3 s 3টা p, পিতে কটা ইলেকট্রন আছে 3টা, তার মানে কি sp3, আর d তে একটা, d1 লিখো আর d, তাই না? sp3d একই জিনিস। এবার দেখো তাহলে আমি লিখতে পারি p কিনেছে Cl5, তাহলে pCl5 যখন হচ্ছে sp3d, তাহলে এটা লিখবে এরকম হবে 5টা অরবিটাল 1 2 3 4 5, 1 2 3 4 5, আর বাকি এগুলো কি ভ্যাকেন্ট, মানে হচ্ছে আনহাইব্রিড, মানে ওটা হাইব্রিডেশনে কোনো পার্টিসিপেট করেনি। কটা, 4টা অরবিটাল 1 2 3 4 1 2 3 4 পার্টিসিপেট করেনি। তাহলে দেখো কি করবে, একটা ইলেকট্রন দিলে, দুটো 3টা 4টা 5টা, আর এগুলো কি কোনো ইলেকট্রন নেই, ভ্যাকেন্ট 3d অরবিটাল। সাপোজ এটা মেনে নাও যে এখানে dz² ইউজ করে, তাহলে এটা ধরো dz², মানে এই অরবিটাল সাপোজ dz², তাহলে এটা কি dxy dyz dxz আর এটা dx² - y² dz² ইউজ করে ফেলেছে, তাই না? ওকে এবার দেখো এইবার কি হবে, pCl5 5টা সিএল আছে, ও কি করবে এইভাবে ইলেকট্রন দেবে, Cl Cl এটাও Cl এটাও Cl আর এটাতেও Cl। একটা জিনিস দেখো লক্ষ্য করো, আমি যে Cl এঁকেছি এইরকমভাবে একটাই তীর দিয়েছি এইভাবে, আমি কিন্তু এইরকমভাবে ডবল তীর দিইনি। আগের ভিডিওতে আমি এরকমভাবে ডবল তীর দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু লজিক্যালি দেখতে গেলে এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত নয়। সঠিক হচ্ছে একদম কারেক্ট 100 to 100 এরকমভাবে তীর দেওয়া। তো আমিও যখন এমএসসি করেছিলাম, আমাদেরও কেমিস্ট্রি স্যার যারা প্রফেসররা ছিলেন, ওনারাও ডাইরেক্ট এইরকমভাবেই তীর দিয়েছিলেন, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বইতে দেখলে অ্যাকচুয়ালি এরকমভাবে দেওয়া নেই, দেওয়া আছে এরকমভাবে,
এর কারণ হচ্ছে দেখো, একটা অরবিটালে এই যদি একটা অরবিটাল আঁকি, ইলেকট্রন কীভাবে থাকে, এইভাবে একটা ইলেকট্রন থাকে আর এইরকমভাবে ইলেকট্রন থাকে, কখনো কিন্তু এরকমভাবে ইলেকট্রন থাকে না, এইরকমভাবে দুটো ইলেকট্রন দুদিকে এভাবে তীর দিয়ে থাকে না, তাই না? এর মানে হচ্ছে এই দিকে একটা ইলেকট্রনের দেখানো হচ্ছে আর একটা নিচের দিকে এভাবে দেখানো হচ্ছে। এর মানে কি? মানে এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। এই যে একটা তীর যেটা এভাবে দেখানো হয়েছে, ঠিক আছে, মানে এই যে একটা তীর দেখানো হয়েছে এটা হচ্ছে প্লাস হাফ, এটা কত? প্লাস হাফ ইলেকট্রনের স্পিন। আর একটা এই যে তীরটা দেওয়া হয়েছে এটাকে বলছে মাইনাস হাফ। মাইনাস হাফ মানে কি? এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। তাহলে প্লাস হাফ আর মাইনাস হাফ মিলে হবে 0, ঠিক আছে? এগুলো কি প্লাস হাফ আর মাইনাস হাফ কি? এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। স্পিন মানে কি? স্পিন মানে কি? ইলেকট্রন যে ঘুরছে সেই স্পিন এস, ঠিক আছে? তো ওটা আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি তোমাদের অর্গাল ডায়াগ্রাম পড়াবো, কমপ্লেক্স নাম্বারে কালার কমপ্লেক্স যখন তোমাদের পড়াবো সেটা তখন ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, তো যারা জি নিট পড়ছো ওদের কালার কমপ্লেক্স নেই, কিন্তু যারা তোমরা ওই জ্যাম বা তোমরা যারা নেট গেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ওটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়ে দেবো, কয়েকদিনের মধ্যে ভিডিও আসবে। তাহলে এটা বুঝতে পারলে যে কেন এরকমভাবে দিয়েছি। এটা তাহলে PCl5 sp3d হয়ে গেল। এবার স্ট্রাকচার ড্র করে দাও, বাস হয়ে যাবে। দেখো স্ট্রাকচার কীরকম হবে, যেমন স্ট্রাকচার এঁকেছিলাম সেরকমই আঁকবো, জাস্ট ডিফারেন্স কিছু নেই, জাস্ট সেন্ট্রালে ফসফরাস দিয়ে দেবো, দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কি করবে, তাহলে প্রথমে অ্যাকচুয়ালি কাজ করো, ফসফরাস দিয়ে দাও, দিলে ওকে। দেখো তাহলে এখানে একটা Cl, এখানে একটা Cl, এবার কি করবে, এটা জয়েন করে দাও, এইভাবে জয়েন করে দাও। আর অ্যাক্সিয়াল এভাবে Cl থাকছে, এইভাবে Cl থাকছে, বাস এটা হয়ে গেল। একটু ভালো করে ড্র করি, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। এই ফসফরাস দিয়ে দাও, হয়ে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেল এটা কত? 90 ডিগ্রি, আর এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে 120 ডিগ্রি। এটাকে বলছি TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা কি? জিওমেট্রি, জিওমেট্রি নট দ্য শেপ। জিওমেট্রি আর শেপ কিন্তু দুটো ডিফারেন্ট, এক জিনিস নয়, ঠিক আছে? শেপ আর জিওমেট্রি এগুলো সব জিওমেট্রি। লিনিয়ার SP যখন করছিলাম লিনিয়ার, SP2 যখন করছিলাম ট্রাইগোনাল প্ল্যানার, SP3 যখন করছিলাম টেট্রাহেড্রাল, যখন এটা কি করলাম ট্রাইগোনাল বাইপিরামিডাল, যখন কোডেশন নাম্বার কত হচ্ছে 5, মানে SP3D যখন হচ্ছে, ঠিক আছে, কি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা কি? জিওমেট্রি। যখন অক্টাহেড্রাল করাবো দেখবে SP3D2, সেটাও কিন্তু জিওমেট্রি। তো জিওমেট্রি আর শেপ আলাদা। এবার শেপ কি জিনিস ওটা তোমাদের আমি যখন একটু পরে ওটা বলবো, ওটা ঠিক আছে, এখন নয়, পরে বলবো তোমাদের শেপটা কি, কোনটাকে ভি শেপ বলি ওগুলো পরে বলবো। এবার দেখো তাহলে এটা হয়ে গেল, বুঝতে পারলে SP3D কিরকম হলো। ওকে, এবার নেক্সট এক্সাম্পল নিচ্ছি SP3D2, দেখো কিরকম হচ্ছে। এবার দেখো SP3D2, তাহলে D2 দিয়ে দিলাম, SP3D2 কিরকম হবে দেখো। তার মানে একটা S, তিনটা P আর দুটো D অরবিটাল ইউজ করা হয়েছে। তাহলে ড্র করো S S P, সেম ভাবে ড্র করো SP, আরেকটা থাকবে, একটু ভালো করে ড্র করে, ছবিটা জুড়ে গেছে তাই না, ভালো করে বুঝতে পারবে, না হলে ঠিকঠাক বুঝতে পারবে না। দেখো এভাবে ড্র করে দিলাম, ঠিক আছে, ওকে, এইবার ঠিক আছে। দেখো তাহলে এই যে অ্যাক্সিস, এটা কি বলছি, এটাকে বলছি আমি সাপোজ, এটাকে বলছি Y, এটাকে বলছি X, আর এটাকে বলছি আমি সাপোজ Z, ঠিক আছে, ওকে। এবার দেখো কি লিখেছি D2, তাই না, D2। তাহলে এক কাজ করো, প্রথমে আমি একটা DZ² নিয়ে নিই, আগের মতো DZ² নিয়ে নিলাম। আর একটা D দরকার, তাই না, দুটো D আছে, একটা DZ² নিয়েছি। আর সাপোজ আমি DXY নিচ্ছি, দেখো DXY নিচ্ছি মানে কীরকম ভাবে হবে, দেখো এইভাবে একটা অরবিটাল থাকবে আর এইভাবে একটা অরবিটাল থাকবে। সাপোজ আমি XY নিচ্ছি, XY, সাইন কী হবে, প্লাস মাইনাস। দেখো DXY DXZ DYZ সেম সেট, মানে ওর হচ্ছে সাইজ হচ্ছে সেমই হবে, শুধু জাস্ট
এক্স ওয়াই বলেছি মানে এক্স ওয়াই এখানে দিয়েছি, ওয়াই জেড বলি এখানে ওয়াই দেবে, এখানে জেড দেবে। ডি যদি এক্স জেড বলি তাহলে এখানে এক্স দেবে, এখানে জেড দেবে। বুঝতে পারলে? আরেকবার বলছি, যখন ডি এক্স ওয়াই বলছি এখানে এক্স এখানে ওয়াই, এটা ঠিকই থাকবে, এটা কোনো পার্থক্য হবে না। যখন ওয়াই জেড বলছি তখন এখানে ওয়াই এখানে জেড দেবে। যখন ডি এক্স জেড অরবিটাল বলবো তখন এখানে এক্স দেবে আর এখানে জেড দেবে। আর এটা তো ডি জেড স্কোয়ার বললাম, বাকি থাকছে ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। দেখো কিরকম শুধু শেপটা হয় দেখে নাও, এরকমভাবে আঁকবে, এভাবে অ্যাক্সিয়াল পজিশন থাকবে, এই একটা থাকবে, আর একটা এইভাবে অ্যাক্সিয়াল পজিশন থাকবে। এটা তো পি এক্স পি ওয়াই নয়, ঠিক আছে, এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই তিনটাকে যদি আমি মিক্স করে কি হবে দেখো, এই তিনটাকে যদি মিক্স করাই কি হবে, এটাও ঠিক আগের মতো এসপি 3ডির মতো 3D ডাইমেনশনাল হবে, যেটা ড্র করা এখানে সম্ভব নয়। এটাও আমি তোমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো। এখানে জাস্ট ছবিটা আঁকো, কিরকম হবে দেখো, জিওমেট্রিটা শুধু আঁকো। জিওমেট্রি যেটা হবে এইভাবে অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, ঠিক আছে। এখানে সেন্টার অ্যাটম থাকবে এইভাবে, আচ্ছা দেখো এখানে সেন্টার অ্যাটম থাকলো, এইভাবে ড্র করে দাও। এটা কি বিলো দ্য প্লেন, আগেই বলেছি বিলো দ্য প্লেন এরকমভাবে আঁকতে হয়। ওকে, এঁকে দাও। আরেকটা প্লেন হচ্ছে এইরকমভাবে অ্যাবাভ দ্য প্লেন, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাভ দ্য প্লেন। আর এইভাবে দুটো অ্যাক্সিয়াল বন্ড থাকবে, ঠিক আছে। আর এগুলোতে যখন এক্সাম্পল দেবো তখন এগুলোতে অ্যাটম বসে যাবে। এই ছটাতে 1 2 3 4 5 6 এগুলো ছটাতে অ্যাটম বসে যাবে, ঠিক আছে। এটাকে বলছি আমি অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল জিওমেট্রি। এটা কি জিওমেট্রি, অক্টাহেড্রাল জিওমেট্রি। এর কোঅর্ডিনেশন নাম্বার হয় 6। এবার কোঅর্ডিনেশন নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে। এটাও এই মাসের মধ্যেই 10-12 দিনের মধ্যে কমপ্লেক্স নাম্বার পড়াবো, ঠিক আছে। সেখানে তোমার কোঅর্ডিনেশন নাম্বার কি হয় বুঝতে পেরে যাবে। জাস্ট জেনে রাখো যে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে হয় অক্টাহেড্রাল, ঠিক আছে, অক্টাহেড্রাল। একটা এক্সাম্পল নিই, পরিষ্কার হয়ে যাবে। দেখো সাপোজ আমি নিচ্ছি SF6, SF6, ঠিক আছে। দেখো SF6 কিরকম হচ্ছে দেখো, SF6 দেখো, SF6, ঠিক আছে। সালফার, সালফার মানে অক্সিজেন, তার নিচে রয়েছে সালফার। এই জন্য বলেছিলাম পিরিয়ডিক টেবিল পড়ার সময় প্রত্যেকটা গ্রুপ বরাবর অ্যাটম মনে রাখো, তাহলে তুমি ইলেকট্রনের কনফিগারেশন কি হবে তুমি নিজেই বুঝতে পেরে যাবে। কারণ গ্রুপ বরাবর মনে রাখলে প্রথমে যে অ্যাটমের মানে প্রথমে কি আছে অক্সিজেন, ওর যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে, ওর ভ্যালেন্স অরবিটালের যে কনফিগারেশন সালফারের ক্ষেত্রে তার নিচে যে অ্যাটম আছে তারও সেম হবে, শুধু জাস্ট যখন সেল একটা করে বাড়ছে পরে ওটা যদি 2 হয় তার সেল নাম্বার 3 হয়ে যাবে। দেখো অক্সিজেন যখন লিখছি কি হয় 2s2 2p4 8 অক্সিজেনের হয়, মানে কি 1s2 2s2 2p4। আমি ভ্যালেন্স অরবিটালটা শুরু করছি, ঠিক আছে, তার কনফিগারেশন আঁকছি। ভ্যালেন্স অরবিটালে আমি শুধু কনফিগারেশনটা আঁকছি। দেখো 2s2 2p4 লিখলাম, তাহলে সালফারে কি হবে 3s2 3p4, ঠিক আছে। তাহলে দেখো 3s 3p, তার মানে এখানে 3dও আছে, 3d কি ভ্যাকেন্ট, 3d0। এবার দেখো SF6, তাহলে কি করবে s ইন গ্রাউন্ড স্টেট, s যখন গ্রাউন্ড স্টেট থাকছে কি হচ্ছে, তাহলে কি আঁকবো প্রথমে 3s, এটা হচ্ছে 3s, এরপর হচ্ছে 3p, p মানে তিনটা 1 2 3, 3s 3p। এবার তার মানে 3s এ কটা আছে দুটো, আর 3p আছে চারটা, চারটা লিখে দিই 1 2 3 আর 1 4, মানে এখানে হচ্ছে দুটো ইলেকট্রন তাই না, চারটা, দুটা তিনটা চারটা, চারটা হয়ে গেল। ওকে 3s 3p হয়ে গেল, বাকি থাকছে 3d। তুমি কি করবে 3d অরবিটাল আঁকো 1 2 3 1 2 3 4 5 3s 3p 3d, ঠিক আছে। এবার 3d তো 0 মানে ভ্যাকেন্ট, কোনো ইলেকট্রন নেই। এবার দেখো আমি যখন সালফারকে আমি এক্সাইট করছি, এক্সাইট যখন করছি কি হচ্ছে, তখন দেখো এখানে পেয়ার আপ আছে আর এখানে পেয়ার আপ আছে, তার মানে এই একটা ইলেকট্রন ও কি করবে এখানে একটা আসবে, আর এখানে যে পেয়ার আপ হয়ে আছে এখানের একটা ইলেকট্রন ও এখানে আসবে, ঠিক আছে। দেখো তাহলে কি হবে, কি লিখতে পারি দেখো, তাহলে 3s 3p আর কি থাকছে 3d,
1 2 3 1 2 3 4 5 3s 3p 3d। তাহলে দেখো একটা ইলেকট্রন থাকলো, কারণ একটা ইলেকট্রন তো এখানে পালিয়ে আসছে, তার মানে কি একটা ইলেকট্রনই আছে। ওকে, এখানে দেখো এখানে সেম একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন এখানে চলে আসছে, তার মানে বাকি একটা একটা দুটো লিখে দাও, একটা একটা দুটো হয়ে গেল। আর এখানে কি দুটো ইলেকট্রন আসছিল, তাহলে এই চলে এলো। এবার হাইব্রিডেশন করে দাও, কি হবে দেখো sp3d2, এসে একটা, পিতে তিনটা আর ডিতে দুটো ইলেকট্রন, সেজন্য বলছি sp3d2। পিতে তিনটা ইলেকট্রন, তিনটা পির মাথায় তিনটা। d2 কেন বলছি, কারণ ইলেকট্রন দুটো আছে তাই ডির মাথায় 2, sp3d2। তাহলে দেখো আমি লিখতে পারি sf6 যখন হচ্ছে sp3d2 কি লিখবো, তাহলে একসঙ্গে জয়েন করে দিই, 3 4 2 6টা, তাই না, 6টা অরবিটাল, 1 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বাকি থাকছে তিনটা ভ্যাকেন্ট, যেগুলো হচ্ছে আনহাইব্রিড, লিখে দাও তিনটা, 1 2 3 1 2 3, ঠিক আছে, আনহাইব্রিড 3d। তাহলে দেখো এইবার থাকছে কি f6, 6টা ফ্লুরিন আছে, ও কি করবে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে sp3d2। দেখো এই যে 6টা f ফ্লুরিন আছে, ও কি করবে, সেম একই রকম ভাবে এইভাবে ইলেকট্রন ডোনেট করবে। ফ্লুরিন একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ডোনেট করে দিল, হয়ে গেল sp3d2। বুঝতে পারলে, দেখো খুবই সিম্পল। আমি বুঝতে পারছি না তুমি কি বুঝতে পারছো কি না বুঝতে পারছো, কারণ তোমার তো ফেসও দেখতে পাচ্ছি না। তো আশা করি বুঝতে পেরেছো, কারণ কঠিন তো নয়, খুবই ইজি, বুঝে গেছো। ওকে, এবার দেখো, এইবার আমি এর জিওমেট্রি ড্র করছি। দেখো জিওমেট্রি কীরকম হবে দেখো, তাহলে জিওমেট্রি যেটা হবে, জিওমেট্রি কি হবে, অক্টাহেড্রাল, অক্টাহেড্রালকে আমরা ওএইচ লিখি, ওএইচ কে বলি অক্টাহেড্রাল। এবার দেখো কীরকম হবে, তাহলে sf6, এস তার মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে এস এখানে লিখে দাও। এবার চারটা এরকমভাবে ড্র করো, এইভাবে এবার চারটাকে জুড়ে দাও, জুড়ে দিলে। ওকে, এইবার এখানে থাকছে কি ক্লোরিন, লিখে দাও ক্লোরিন, ক্লোরিন ইকুইটোরিয়াল, এগুলো কি ইকুইটোরিয়াল, এই চারটা ক্লোরিন কি ইকুইটোরিয়াল। এবার এইখানে হচ্ছে একটা অ্যাক্সিলে ক্লোরিন আর একটা অ্যাক্সিলে ক্লোরিন থাকছে, ঠিক আছে, বুঝতে পারলে। এইবার এই যে সালফার সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো আছে, এগুলো হচ্ছে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল, কত 90 ডিগ্রি, এগুলো হচ্ছে সব 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা, এটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। এবার দেখো, এবার আমি কমপ্লেক্সের কীরকম ভ্যালেন্স বন্ড থিওরি হয় সেটা দেখাচ্ছি। দেখো কমপ্লেক্সের কীরকম ভ্যালেন্স বন্ড থিওরি হয়, দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় মাস্ট আসে। কমপ্লেক্সের কীরকম ভ্যালেন্স বন্ড থিওরি হয় তোমাদের আমি দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু মাস্ট এগুলো পরীক্ষায় আসে। দেখো সাপোজ আমি নিচ্ছি FeCN এর হোল 6, FeCN এর হোল 6 4 মাইনাস, FeCN এর হোল 6 4 মাইনাস, ঠিক আছে। Fe কি সেন্ট্রাল অ্যাটম, CN কে বলছি লিগ্যান্ড, আপাতত জেনে রাখো CN কে বলছি লিগ্যান্ড, মানে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যেটা যোগ হয়েছে সেটাকে বলছি লিগ্যান্ড, আপাতত নামটা জাস্ট জেনে রাখো, যখন আমি কমপ্লেক্স পড়াবো তখন তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে, 4-5 দিনের মধ্যে কমপ্লেক্স আসবে, কমপ্লেক্সে আমি লেকচার দিয়ে দেবো, ঠিক আছে, দেখো তখন বুঝে দেবো। তাহলে এই যে Fe এখানে লিখছি 4 মাইনাস, তার মানে বলো Fe অক্সিডেশন স্টেট কত দিয়ে আছে, অক্সিডেশন স্টেট Feর কত, তাহলে তুমি মনে করে নাও যে Fe অক্সিডেশন স্টেট আমরা বার করতে চাইছি, তাহলে অক্সিডেশন স্টেট আমরা ভাবছি এর এক্স। এবার CN যেটা, CN হচ্ছে -1 ইলেকট্রন ডোনেট করে, তাহলে CN যদি -1 ইলেকট্রন যদি ডোনেট করে, তার মানে কটা হচ্ছে CN, 6টা, তার মানে আমি লিখতে পারি -1 × 6, 6টা এটা ডোনেট করছে -1 করে, তাহলে আচ্ছা তুমি এক কাজ করো, এখানে x লিখলে x এর পর প্লাস দাও, প্লাস CN কত বললাম -1, তার মানে ব্র্যাকেট দিয়ে -1 × 6 দাও, ঠিক আছে, ইকুয়াল টু কত ছ আছে 4 মাইনাস, তাহলে দিয়ে দাও -4, তাহলে কত হবে x - 6 = -4, মানে দেখো x = -4 + 6,
মানে হচ্ছে +2। তার মানে আয়রন হচ্ছে 2+ অক্সিজেন স্টেটে আছে। বুঝতে পারলে কিরকম এটাকে অক্সিজেন স্টেট কিরকম বার করতে হয়। ওকে, এবার দেখো, এইবার যেটা করবো সেটা হচ্ছে, তার মানে আয়রন, তার মানে এবার দেখো আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, আয়রন কত 26, তার মানে দেখো আমি যদি লিখি আর্গন কত 18, তার মানে হবে দেখো 3d4s যদি লিখি 3d6 4s2, 18 2 20 6 26, ঠিক আছে, কি হবে 3d6 4s2 আর্গন 3d6 4s2, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো আয়রন হোক মানে যেগুলো হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট হয়, ঠিক আছে, তুমি স্ক্যান্ডিয়াম থেকে যদি জিঙ্ক পর্যন্ত যাও প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে যে ধরো আমি বললাম 27 মানে কি কোবাল্ট, 27 কোবাল্ট, প্রত্যেকটা ক্ষেত্রে 3d4s ভ্যালেন্স অরবিটাল হয়, 3d আর 4s। আমি যে বলছি কোবাল্টে 27 মানে কি 7 এখানে লিখবে আর 2টা এখানে লিখবে। আমি বললাম নিকেলে কত হয় 28, মানে কি করবে 3d4s লিখলে, 3d লিখলে আর 4s লিখলে ভ্যালেন্স অরবিটাল। 28 বলছি মানে কি প্রথমে 8 নেবে, 8 কোথায় থাকবে ডিতে, আর 2 কোথায় থাকবে এসতে। শুধুমাত্র কপারের ক্ষেত্রে আর জিঙ্ক ক্ষেত্রে ডিফারেন্স হবে। কপার কত হয় 29, ঠিক আছে, কপারের ক্ষেত্রে হয় 3d10 4s1। দেখো 9 আর 2 11, 10 + 1 11। এবার দেখো 27, 7 + 2 9, এখানে দেখো 7 + 2 9। বুঝতে পেরেছো কিটা বলতে চাইছি, যে এ দুটোকে যোগ করলে যা হবে এখানেও অরবিটালে যখন ইলেকট্রন তুমি বসিয়ে দিচ্ছ সেটাকে যোগ করলে কিন্তু তাই হবে, ইলেকট্রনকে 7 + 2 9, এখানে 7 আর 2কে যোগ করলে সেক্ষেত্রেও 9 হচ্ছে, ঠিক আছে। ওকে, এগুলো জাস্ট একটা ট্রিক্স আর কিছু নয়, তুমি নিজের মতো করে নিজেও করতে পারো, কোনো সমস্যা নেই, ট্রিক্স তুমি নিজের মতো মনে রাখতে পারো। এবার দেখো তাহলে কি লিখলাম আয়রন 2+। এবার কি করবে আয়রন গ্রাউন্ড স্টেটে, তাহলে কি হচ্ছে 3d4s, তাহলে ড্র করো 3d 1 2 3 1 2 3 4 5, 3d4s 4s। দেখো 4s আছে মানে 4p অরবিটালও আছে, যেটা হচ্ছে ভ্যাকেন্ট 4p 1 2 3 4p, ঠিক আছে। এবার দেখো 3d6 4s2 6টা ইলেকট্রন দিয়ে দাও, 1 2 3 4 5, আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দাও, 6 হয়ে গেল। তারপর কি আছে 4s2 দুটো দিয়ে দাও, দিয়ে দিয়েছো। ওকে, এবার দেখো এইবার যেটা করবে সেটা হচ্ছে আয়রনকে যখন তুমি এক্সাইট করবে তখন কি হবে দেখো, সব আগেরগুলো ক্ষেত্রে কি করেছিলাম যে ইলেকট্রন জাম্প মেরে চলে গিয়েছিল, এখানে কি হবে ইলেকট্রন পেয়ার আপ হবে। এবার কেন হবে সেটা বলছি, দেখো প্রথমে অরবিটাল ড্র করো, টোটাল কটা ইলেকট্রন আছে 2 3 4 5 6 7 8টা, তাহলে দেখো 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, ঠিক আছে 8টা ইলেকট্রন আছে তাই না, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 5, 1 2 3 4 5 হয়ে গেল, পাঁচটা বেটা ছিল 5টা করে দিয়েছি, এবং ইলেকট্রনগুলোকে সবগুলো পেয়ার আপ করে দিয়েছি। তাহলে দেখো যদি পেয়ার আপ করে দিই মানে এখানে কটা ইলেকট্রন ছিল 1 2 3 4 5 6টা, আর দুটা 8টা ছিল, এই 8টা ইলেকট্রন এখানে পেয়ার আপ করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো তার মানে 4s অরবিটাল, তার মানে কি হয়ে গেল ভ্যাকেন্ট, এটা কি 3d 4s আর এটা কি 4p, তার মানে এস অরবিটাল কি হলো ভ্যাকেন্ট। তার মানে কি হচ্ছে দেখো ডি, এটা কি বলছি ডি তাই তো, DsP3 D2sp3, এটা হবে অক্টাহেড্রাল, মানে কি হয় D2sp3 3 4 2 6টা, তার মানে আর মানে 2+। আচ্ছা এইখানে যে জিনিসটা আমি ভুল করছি সেটা হয়েছে আমি কিনেছিলাম আয়রন 2+, কিন্তু এখানে আয়রনে করছি তাই না, তাহলে আয়রন 2+ নিয়েছি মানে কিন্তু আয়রনে করতে হবে। তাহলে দেখো আয়রন 2+ নিয়েছি মানে কি 3d6 মানে এই 4s তে যে দুটো ইলেকট্রন আছে ওই দুটো ইলেকট্রন বেড়ে যাবে, মানে ওই ইলেকট্রন কাউন্ট হবে না তাই না, দুটো ইলেকট্রন মুছে দাও, বুঝতে পারলে।
আমি এটা আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু আমি করছি আয়রন 2+এর। এই আয়রন কিসে আছে? 2+ই আছে। তার মানে 2+ মানে কি? তার মানে দুটো যে ভ্যালেন্স ইলেকট্রন অরবিটাল থেকে দুটো ইলেকট্রন বেড়ে যাবে, তাহলে 4s থেকে দুটো ইলেকট্রন বেড়ে যাবে, থাকবে কত? 6টা। তাহলে এখানে 6টা ইলেকট্রন থাকবে, এখানে কোনো ইলেকট্রন থাকবে না। এইবার দেখো 2 3 4 5 6টা পেয়ারা হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি হবে? D2sp3, D2sp3। দেখো তাহলে আয়রন যখন Fe(Cn) এর হোল 6 যখন হচ্ছে, Fe(Cn) এর হোল 6 4- যখন হচ্ছে, তখন কি হবে? তার মানে তখন যে কমপ্লেক্সটা, যখন এই কমপ্লেক্সটা যখন হবে, তখন হবে দেখো এভাবে পেয়ার আপ করে দাও 3টা, 1 2 3, মানে 2 4 6 হয়ে গেল, ঠিক আছে। এই 3টা অরবিটাল আঁকলাম। বাকি যে এই যে অরবিটালটাকে, যেগুলো ভ্যাকেন্ট হয়ে আছে, এইগুলোকে একসঙ্গে লিখো। 1 2 3 3 6টা, 1 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। এর কোনো ইলেকট্রন নেই, তারপরে ক্রস দিয়ে দাও, ক্রস দিয়ে দিলে। এরপর দেখো এগুলো তো পেয়ারা হয়ে গেছে, তার মানে পেয়ারা হয়ে আছে, মানে এখানে কোনো ইলেকট্রন ঢুকবে না। তাহলে বাকি যে সিএনগুলো আছে, সিএন কটা? 6টা আছে, সিএন 6টা। ও কি করবে? এখানে কিন্তু তীর চিহ্ন কিন্তু ফুলভাবে হবে, একটা সিএন যাবে, এখানেও একটা সিএন যাবে, সবগুলোতে একটা করে সিএন যাবে, সবগুলোতে একটা করে সিএন যাবে, বুঝতে পারলে? ওকে, তো এইভাবে কমপ্লেক্স এখানে তৈরি হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা। এইবার কথা হচ্ছে এখানে কেন পেয়ারা হলো, তার কারণ হচ্ছে এই যে সিএন, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সিএন, সিও, এনও, NH3, এগুলোকে আমরা বলি স্ট্রং ফিল্ড, STRONG, স্ট্রং ফিল্ড, FIELD, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। আর OH- এবং হ্যালোজেন যেগুলো অ্যাটম আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে বলি আমরা উইক ফিল্ড লিগ্যান্ড। এবার কেন স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড লিগ্যান্ড বলি, সেটা বোঝা যায় ক্রিস্টাফিল থিওরি থেকে। যখন ক্রিস্টাফিল থিওরি পড়াবো সেখান থেকে তোমরা বুঝে যাবে, ঠিক আছে। 1-2 দিন পর আমি কিছুটা বাকি আছে, এটা শেষ করে চালু করবো, ঠিক আছে। এবার ওখানে ক্রিস্টাফিল থিওরিতে কী হয় একটু বলি। ওখানে স্প্লিটিং এনার্জির উপর ডিপেন্ড করে। স্প্লিটিং যদি তোমার যেগুলো হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, ওরা হচ্ছে লো স্পিন দেখায়, ঠিক আছে। লো স্পিন আর হাই স্পিন, এই দুটো টার্ম আমরা ইউজ করি। ওখানে ফুলিভাবে আমি ডিসকাস করবো, না ভিডিও অনেক বড় হয়ে যাবে, শুনতে খারাপ লাগবে ভিডিও, তখন আর তোমরা একটু দেখবেও না। ইন্টারেস্টিং, এইটার যে ইন্টারেস্টিং সেটা হারিয়ে ফেলবে, ঠিক আছে। ওকে, এইভাবে মোটামুটি একটা কমপ্লেক্স তৈরি হয়। এটা হচ্ছে ভিভিটির মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। ওকে, আর একটা এক্সাম্পল দেখি, না এখানে বন্ধ করে দেবো? দেখি দাও আর একটা করা যায় কিনা। আচ্ছা, আর করাচ্ছি না, কারণ ভিডিও অনেকটাই লেন্দি হয়ে গেছে, অলরেডি 30 মিনিট 35 মিনিট পেরিয়ে চলে গেছে, তাই আর করছি না। আরেকটা করালে ভালো হতো, নেক্সট ডেটে আর একটা এক্সাম্পল দেখিয়ে মোটামুটি ভ্যালেন্স বন্ড থিওরি শেষ করে দেবো। ওখানে আর একটা এক্সাম্পল আমি এখানে স্ট্রং ফিল্ডে দেখেছি, ওখানে একটা উইক ফিল্ড লিগ্যান্ড দিয়ে আমি একটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং। আর কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিওতে আমি সেটা সলভ করে দেবো। থ্যাংক ইউ।